আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে। বাংলাদেশ আজকে যা দেখিয়েছে, যেভাবে দেখিয়েছে, আমার কাছে মনে হয় যে আমেরিকাও সেটা দেখাতে পারে নাই। ইরানের সাথে যুদ্ধ হয়েছিল, B-52 নাকি 2 কি একটা যুদ্ধ বিমান আমরা দেখেছিলাম না, বিশাল বিশাল বোমা মারে, কিন্তু তারা কনফিউজ ছিল যে শেষ পর্যন্ত কতটুকু ডিজাস্টার করতে পেরেছে। বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে কোনো ধরনের কনফিউশন রাখতে চায় না। যে ম্যাচটায় বাংলাদেশের টার্গেট ছিল 245 রান, সেই পার্টিকুলার ম্যাচে 1 উইকেটে 100 থেকে 8 উইকেটে 105 রান তুলতে একটা দলের 7টা উইকেট নেই। 5 রান তুলতে একটা দলের 7 উইকেট নেই। যেভাবে আউট হয়েছে ব্যাটাররা, যে কিংভূত কিমাকার কদর্য ভাবে আউট হয়েছে, উইকেট থ্রো করে এসেছে, এটার ব্যাখ্যা অন্তত আজকের খেলায় নেই। লিটন কুমার দাস, আলোচনা করব সবাইকেই নিয়ে। খেয়াল করে দেখবেন যে সবশেষ যে ম্যাচেস গুলো খেলেছেন তিনি, সবশেষ 6 ম্যাচে 4টা শূন্যতে আউট হয়েছেন। সবশেষ 6টা ইনিংসে 4টায় তিনি 0 মেরেছেন। সবশেষ 8 ইনিংসে একবারও ডাবল ডিজিটে, মানে 9-এর বেশি রান করতে পারেন নাই। সবশেষ 8 ইনিংসে লিটন কুমার দাসের টোটাল রান হচ্ছে 13। প্রত্যেকটা ওয়ানডে খেলতে নেমে বাংলাদেশের ক্রিকেটাররা পান 4 লক্ষ করে টাকা। লিটন কুমার দাস প্রত্যেকটা রান করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দেয় 2.5 লক্ষ করে টাকা। শুধু কি তাই, ওই যে 4টা 0 করেছেন, ওই 4টা 0 করতেও তিনি মাঠে নেমেছিলেন এবং সেটার জন্য 16 লাখ টাকা দেওয়া হয়েছে। টাকার হিসাব আমি করছি না রে ভাই। লিটন কুমার দাস কিভাবে ডুবিয়েছেন, মেহেদী হাসান মিরাজরা কিভাবে ডুবিয়েছেন, কিভাবে বাংলাদেশ দল আজকে কদর্য রূপ দেখিয়েছে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে, কিভাবে গাজী আশরাফ হোসেন লিপু, বলতেই হচ্ছে আমাদের প্রিয় বড় ভাই, বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের বিশাল পরাক্রমশালী ডিরেক্টর, বাংলাদেশের ক্যাপ্টেনদের মধ্যে আলোচিত এবং একই সাথে ইফিশিয়েন্টদের একজন, সেই গাজী আশরাফ হোসেন লিপু যে দল করেন, সেই দল করার পর তিনি যে ব্যাখ্যা দেন এবং সেই ব্যাখ্যা দিতে গিয়ে যখন বলেন T20-র ক্যাপ্টেনকে একটু ম্যাচ প্র্যাকটিস বা একটু মাঠে নামানোর প্র্যাকটিস করানোর জন্য ওয়ানডে দলে রাখা হয়েছে, এই যে ব্যাখ্যাগুলো দেন যেন একটু বল খেলার সুযোগ পান, এই যে ব্যাখ্যাগুলো দেন, সেগুলোর আলটিমেট রেজাল্টটা হচ্ছে বাংলাদেশের এই কদর্য ক্রিকেট। আজকের এই দিনে বাংলাদেশের 29 রানে প্রথম উইকেট যাবার পর যখন 71 রানে পার্টনারশিপটা করলেন ছোট, তামিম এবং শান্ত, কখনো কারো একবারের জন্য ভুনাক করে মনে হয় নাই যে এই ম্যাচটা বাংলাদেশ হারতে পারে। কখনো কেউ চিন্তাও করতে পারেন নাই। দ্বিতীয় রান নিতে গিয়ে শান্ত আউট হয়ে গেলেন, তানজিদ হাসান তামিমের অসাধারণ একটা ক্যাচ নিলেন, আর বাকিরা জাস্ট উইকেটগুলোকে থ্রো করে আসলেন। বাংলাদেশ দলে অন্তত এ একটা ব্যাপার স্টাবলিশমেন্টে চলে গেছে, যেখানে খারাপ করলেও কোনো সমস্যা নেই, টিকে থাকা যায়। লিটন কুমার দাসকে দিয়ে বাংলাদেশের সিলেকশন প্যানেল যেন সেই বার্তাটা দিয়েছেন বারবার। একজন ক্রিকেটারকে আপনি সুযোগ দিচ্ছেন না, সে পারফর্ম করছে, আরেকজন ক্রিকেটার আন্ডার পারফর্মারটাকে আপনি সুযোগের পর সুযোগ দিচ্ছেন। এখন যেটা প্রয়োজন বাংলাদেশের নিরিখে, বাংলাদেশ ক্রিকেটে এই যে অনবদ্য একটা ভূমিকা লিপু ভাইরা পালন করছেন, দল নির্বাচনে যেভাবে কদর্য ইন্টারফেয়ারেন্স তারা করছেন, পক্ষপাত দুষ্টভাবে দল নির্বাচন করছেন, বিসিবির সামনে অন্তত নির্বাচক এবং লিটন দাসের 3টা ভাস্কর্য বানিয়ে রাখলে খারাপ হবে না। সিরিয়াসলি এখন এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যেন একটা স্থায়ী রূপ পাওয়া যায়। কারণ গাজী আশরাফ হোসেন লিপু এরপরে বলতে পারেন তিনি আর এই দায়িত্ব পালন করবেন না, 6 মাস 1 বছর পর হয়তো নতুন কেউ আসবে, কিন্তু এই যে কামটা তিনি করে গেছেন রে ভাই, যে একজন আউট অফ ফর্ম ক্রিকেটার, তাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য অন্য ফরম্যাটে সে ক্যাপ্টেন, তাকে দলে নিতে হবে, তাকে খেলাতে হবে, এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট করে গেছেন, এটা কি রেফার করে? তাহলে তো মুমিনুল হককে ওয়ানডেতে খেলানো উচিত। যদি কোনো টেস্ট সিরিজ ওয়ানডের পরে হয়, যেহেতু তিনি টেস্টে খেলবেন, তাহলে ওয়ানডেতেও নেন, খেলান। আপনারা কি করবেন? সাদমানের ক্ষেত্রে আপনারা এটা করবেন।